শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে বন দপ্তরের ছাড়পত্র নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহে গেলেন মৌলেরা, তীব্র গরমে সুস্থ থাকতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ, মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এশিয়াটিক সোসাইটির আলোচনা সভা এবং রাকেশ শর্মার মহাকাশ অভিযানের ৪৪তম বর্ষ উদযাপন। আগামী লোকসভা ভোটের সাধারণ মানুষ যাতে সহজেই পছন্দের প্রার্থীকে নির্বাচন করতে পারেন সেই জন্য গণসংগঠন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণ করে কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রার্থীদের ফৌজদারি মামলার প্রেক্ষাপট, আর্থিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, লিঙ্গ সমতা এবং অন্য তথ্যাবলী বিশ্লেষণ করে সংগঠনের তরফে জানানো হয়েছে প্রথম দফা নির্বাচনে রাজ্যে মোট ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে ঘোষিত ফৌজদারি মামলা রয়েছে। কলকাতা প্রেস ক্লাবে গতকাল এক সাংবাদিক বৈঠকে এ রাজ্যের দায়িত্বে থাকা সাংগঠনিক প্রধান উজ্জয়িনী হালিম বলেন, পেশি ও অর্থশক্তি যাতে নির্বাচনে প্রভাব বিস্তার করতে না পারে সেই লক্ষ্যেই সাধারণ মানুষকে সচেতন করতে তারা এই কাজ করছেন। দেখুন, আমরা ক্রমাগতভাবে দেখতে পাচ্ছি যে যতই সুপ্রিম কোর্ট চেষ্টা করুক, নির্বাচন কমিশন চেষ্টা করুক, আর যেই চেষ্টা করুক বা এডিআরের মতন সংগঠন চেষ্টা করুক, নির্বাচনে কিন্তু ক্রমাগতভাবে পেশি শক্তি এবং অর্থশক্তি দুটোই বাড়ছে এবং তার ফলে আমাদের নির্বাচন যতটা স্বচ্ছ, সাবলীল, ফ্রি, ফেয়ার আর ফিয়ারলেস হওয়া উচিত ছিল সেটা হচ্ছে না স্বাভাবিকভাবেই। সুতরাং আমাদের আবেদন সবার কাছে, সমস্ত স্টেক হোল্ডারের কাছে, এমনকি রাজনৈতিক দলগুলোর কাছেও এবং সাধারণ মানুষের কাছেও যে আপনারা যাকে ভোট দেবেন আপনাদের খুশি মতোই দেবেন, কিন্তু প্রার্থীদের প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ডের সম্পর্কে ভালো করে জেনে বুঝে তারপরে নিজের ভোট নিজে দিন, যাকে খুশি তাকে দিন, কিন্তু জেনে নিয়ে ভোট দিন। এটাই হচ্ছে আমাদের অ্যাপিল। 3টে কনস্টিটিউয়েন্সিতে ভোট করানোর জন্য 30 গাড়ি পুলিশ লাগবে বা প্যারামিলিটারি ফোর্সেস লাগবে, এটা থেকেই তো বোঝা যায় যে পেশি শক্তির এবং অর্থশক্তির কী প্রাবল্য আজকের নির্বাচনে। কেন লাগবে? কারণ যাদেরকে আনতে হচ্ছে তাদের জন্য খরচ হচ্ছে, সেই খরচটাও কিন্তু আপনার আমার ট্যাক্সের টাকা থেকে বা সরকারকেই দিতে হচ্ছে খরচটা। এই যে ব্যবস্থাগুলো নির্বাচন কমিশন করেছেন তাকে আমরা স্বাগত জানাই এবং আমরা আশা করি শান্তিপূর্ণ ভোট হবে। কিন্তু একটা সুষ্ঠু গণতন্ত্রের ওটাই ইন্ডিকেটর যে এত পুলিশ টুলিশ লাগবে না, মানুষ স্বাভাবিকভাবে গিয়ে শান্তিপূর্ণভাবে ভোট দেবে। সেই দিন সেই জায়গাটাতে পৌঁছানোটাই বোধহয় এই ধরনের একটা সংগঠন হিসেবে আমাদের স্বপ্ন। চলতি মাসের ৫ তারিখ থেকে বন দপ্তরের ছাড়পত্র নিয়ে ৩৫০ জন মৌলে এবার সুন্দরবনে গেলেন মধু সংগ্রহ করতে। মধু তোমার নাই আমি চাই, ডিঙ্গাবে আপনার দেশে চলে যাই, শুনিয়া ধুনাই মইলে গেল ডরাইয়া, থর থর কাপে ধুনা বাত নাই সরে, জোড়ো হাতে কহে ঠাকুর মাফ কর মোরে। নিরাপদে অথচ অনেক বেশি মধু কিভাবে সংগ্রহ করা যাবে তার একটি প্রশিক্ষণও এবার দেওয়া হয়েছে বন দপ্তর থেকে। সেই সঙ্গে বিশেষ মুখোশ ও কিছু সাজ সরঞ্জামও অন্যবারের মতো এবারেও তারা পেয়েছেন। সংগৃহীত মধুর জন্য এবার বাড়তি মূল্য দেবে রাজ্য সরকার। সুন্দরবনের উপমুখ্য বনপাল জাস্টিন জোন্স আমাদের প্রতিনিধিকে বলেন, ব্যবস্থাপনা অনুযায়ী মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা এবার আগের চেয়ে অনেক বেশি। এবছর মধু সংরক্ষণ করার জন্য সুন্দরবন টাইগার রিজার্ভ থেকে মোটামুটি ৪৫ পাস ইস্যু করা হয়েছে। তার মধ্যে মোটামুটি ৩৫০ লোকজন মৌলিরা এখন মধু সংরক্ষণ করার জন্য গিয়েছেন। আর এবছর মধু সংরক্ষণ ভালো করার জন্য ওদেরকে একটা টাওয়াল দেওয়া হচ্ছে, একটা গ্লাভস দেওয়া হয়েছে হাইজেনিকলি নিতে পারে বলে, আর ফেস নেট দেওয়া হয়েছে আর মাস্ক দেওয়া হয়েছে। আর আরেকটা অপারেশন গোল্ডেন হানি বলে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট অনেকগুলো নতুন চেকপোস্ট আর ফ্লোটিং ক্যাম্পস করেছে। তো
বাংলাদেশ থেকে কোনো নৌকা মানে ডাকাতি করার জন্য কিছু লোকজন ঢুকলে ওদেরকে ধরার জন্য আর আমাদের মৌলিক রক্ষা করার জন্য এটা করা হয়েছে। এখন অবধি আমরা 2টো বাংলাদেশি নৌকাও আমরা সিজ করতে পেরেছি। আর এর সাথে আমাদের বিএসএফ আর পুলিশরাও জুড়ে আছে, ওনারাও আমাদের সাথে জয়েন্ট প্যাট্রোলিং করছে। আমরা হানি কালেকশন সিজনটা মে 3 তারিখ অবধি খোলা রাখবো, তারপরে পুরোটাই বন্ধ হয়ে যাবে। আমাদের টার্গেট আছে মোটামুটি আমরা 10 থেকে 15 টন মধু এবারে মানে সংকলন করতে পারবো। আর আমাদের যে মৌলিরা যাচ্ছেন সবাইকে একটা বিমা করা আছে, বিমাপত্র হিসাবে ওদেরকে 1 লাখ টাকার জন্য করা আছে। তাছাড়াও আমাদের যে ফরেস্টের নীতি আছে কি যদি কিছু টাইগারের জন্য ঘটনা হয়ে যায়, উনি লিগ্যাল এরিয়াতে লিগ্যালভাবে যদি মধু সংকলন করার সময় এটা হয়ে যায়, আমাদের 5 লাখ টাকা এমনি আমাদের কম্পেনসেশন দেওয়ার নীতি আছে। সাময়িক বৃষ্টিতে কিছুটা স্বস্তি এলেও গ্রীষ্মকাল জুড়ে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে আবহাওয়া দপ্তরের। রাজ্যের বেশ কিছু জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই 44 ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠতে দেখা গেছে। অতিরিক্ত এই গরমে পেশাগত কারণে বহু মানুষকেই মাঠে ঘাটে থাকতে হয়। এই পরিস্থিতিতে সতর্ক থাকাটা অত্যন্ত জরুরি। বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক আকাশবাণীকে বলেন, সম্ভব হলে দিনের প্রখর রোদের সময়টা এড়িয়ে চলা উচিত। নিতান্ত প্রয়োজন না হলে বাইরে বেরোবো না, যতটা সম্ভব ঘরে ছায়ায় আমরা থাকার চেষ্টা করব। যদি একান্তই বাইরে যেতে হয় বা পেশাগত কারণে অনেকক্ষণ একটানা বাইরে রোদে কাজ করতে হয়, তাদের উদ্দেশ্যে পরামর্শ একটানা বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে প্রখর রোদে কাজ না করে মাঝে মাঝে বিরতি নিন। দরকার হোক চেষ্টা পাক না পাক বারংবার জল বা অন্য তরল পদার্থ পান করতে হবে। শুধু জল না পান করে তার সাথে যদি ডাবের জল, নুন চিনির শরবত পান করা যায় তাহলে কিন্তু উপকারে আসে। মাথা ঢাকার জন্য ছাতা ব্যবহার অত্যন্ত কার্যকরী। যদি ছাতা না পাওয়া যায়, হ্যাট, পাউডার এই সময় ব্যবহার না করাই ভালো, কেননা ঘামের বেরিয়ে যাওয়ার পথগুলো অবরুদ্ধ হয়ে যায়। সুতির হালকা রঙে ঢিলেঢালা পোশাক ব্যবহার অত্যন্ত জরুরি। হালকা খাবার। মনে রাখতে হবে হিটস্ট্রোকের হাত থেকে বাঁচতে হলে আমাদের শরীর সবসময় ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে। বারংবার স্নান করা অত্যন্ত কার্যকরী। যদি সেটা সম্ভব নাও হয়, ভিজে কাপড়ে হাত পা মুছে নেওয়া, বারংবার মুখে চোখে জল দেওয়া গ্রীষ্মের তাপদাহ থেকে আমাদের শরীরকে অনেকখানি সুরক্ষা দেয়। মূলত যারা অনেকক্ষণ একটানা প্রখর রোদে থাকেন তাদের মধ্যে হিটস্ট্রোক বেশি হয়। প্রথম অবস্থায় শরীরে রোদে কিছু ছোট্ট ছোট্ট র্যাশ, অস্বস্তিকর অনুভূতি ইত্যাদি দেখা যায়। তারপরে হিট এক্সজশন, যখন শরীরের তাপমাত্রা অত্যন্ত বেড়ে যায়, প্রচুর পরিমাণে ঘাম হয়, অনেক সময়তে মানসিকভাবে অস্বস্তি বোধ হয়, কেউ কেউ ভুল বকে থাকেন। তারপরের পর্যায়ে হিটস্ট্রোকে কিন্তু শরীরের তাপমাত্রা বেশি হলেও ঘাম কম হয়, এবং সেই পর্যায়ে যাতে না আসে তার জন্য আমাদের বারবার ঠান্ডা জলে শরীর মুছে নেওয়ার ব্যবস্থা করতে হবে। বরফ জল অত্যন্ত কার্যকরী এই হিটস্ট্রোকের হাত থেকে বাঁচার জন্য। মনে রাখবেন, আমাদের সচেতনতা এবং সতর্কতাই কিন্তু এই বর্তমানে যে তাপপ্রবাহ চলছে তার হাত থেকে আমাদের সুরক্ষা দিতে পারে। মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এশিয়াটিক সোসাইটি ১৯বিংশ শতাব্দীতে নবজাগরণে মধুসূদনের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে। অধ্যাপক শক্তি সাধন মুখোপাধ্যায় সেখানে বলেন, বাংলা সাহিত্যে মধুসূদন এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। মাইকেল মধুসূদন দত্তের প্রতিভা কেমন ধরনের না, ওই যে ঝোড়ো প্রহর, ওই যে ঝটিকা, ওই যে 19 শতকের বাংলায় ইয়ং বেঙ্গলদের দিয়ে তছনছ করা যে চরিত্র, কাল বৈশাখীর চরিত্র, সেই চরিত্র তার রক্তের মধ্যে, ধমনের মধ্যে, সংবিধানের মধ্যে নিয়ে এসেছে। মাত্র 2.5 বছর থেকে 3 বছর সময়কালের মধ্যে বাংলা ভাষা এবং সাহিত্যের 1000 বছরের ইতিহাসকে তিনি একবার সম্পূর্ণভাবে পাল্টে দিলেন। রাকেশ শর্মার মহাকাশ যাত্রার 40 বছর ও রুশ নভশ্চর
ইউরি গ্যাগারিনের মহাকাশ অভিযানের ৬৩তম বর্ষ উদযাপন উপলক্ষে রাশিয়ান সেন্টার ফর সায়েন্স অ্যান্ড কালচার ইন কলকাতার উদ্যোগে গোর্কি সদনে এ মাসের ৩ তারিখ শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী। দুই মহাকাশচারীর কাজ ও জীবনের ওপর নানান আলোকচিত্র ছাড়াও রয়েছে স্কুলের ছাত্রছাত্রীদের আঁকা ছবিও। প্রদর্শনী চলবে ১২ তারিখ পর্যন্ত। সংস্থার আধিকারিক গৌতম ঘোষ আমাদের প্রতিনিধিকে বলেন, এই ধরনের উদ্যোগ কলকাতায় এই প্রথম। আজ থেকে ৬৩ বছর আগে পৃথিবী থেকে প্রথম মহাকাশে পাড়ি জমিয়েছিলেন একজন মানুষ, তার নাম ইউরি গাগারিন। ১২ই এপ্রিল ১৯৬১-তে তিনি প্রথম মহাকাশে গিয়েছিলেন মানুষ হিসেবে। এবং আমার মনে আছে যে সেই সময় আমাদের কলকাতার কাগজপত্রে একটা হেডিং হয়েছিল, মানুষ চূর্ণিল আজ নিজ মর্ত সীমা। তারপর থেকে দুদেশের মধ্যে সম্পর্ক ভূগর্ভ থেকে মহাকাশ পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং সেই বন্ধুত্ব আরও নিবিড় হয়েছে এই দু ধরনের কাজের ভেতর দিয়ে। যেমন একদিকে হচ্ছে আমাদের দেশের যারা মহাকাশচারী, অর্থাৎ গিয়েছিলেন একমাত্র রাকেশ শর্মা, কিন্তু তার সঙ্গে আরেকজন গিয়েছিলেন রবিশ মালহোত্রা। আবার আগামী দিনে গগনায়নের জন্য যারা তৈরি হচ্ছেন তারাও রুশ দেশে গিয়ে প্রশিক্ষণ নিয়েছেন। যে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এখানে, তাতে প্রায় ৬০টির মতন ছবি রয়েছে রাকেশ শর্মার মহাকাশ যাত্রাকে কেন্দ্র করে এবং প্রায় সমসংখ্যক ছবি রয়েছে ইউরি গাগারিনের মহাকাশ যাত্রাকে কেন্দ্র করে। এছাড়া রাশিয়া এবং ভারতবর্ষের দু দেশের কিশোর কিশোরীদের আঁকা তাদের চোখে মহাকাশ প্রদর্শিত হচ্ছে এখানে। রয়েছে কিছু পত্রপুস্তিকাও, যাতে রয়েছে রাকেশ শর্মার মহাকাশ ভ্রমণের বিবরণী, রাকেশ শর্মার সঙ্গে ভারতবর্ষের নানান মানুষের এবং বিদেশের মানুষের যোগাযোগের কথা, ইউরি গাগারিনের কথা, মহাকাশ গবেষণাকে কেন্দ্র করে কথা। এই প্রসঙ্গত উল্লেখযোগ্য যে উদ্বোধনের দিন এখানে প্রদর্শিত হয়েছে 3টি উল্লেখযোগ্য প্রামাণ্যচিত্র। তার মধ্যে একটি হলো মহাকাশ থেকে ফিরে আসার পরেই পৃথিবীর মাটিতে যখন রাকেশ শর্মারা এলেন, সেই সময় তাদের এই যাত্রাকে কেন্দ্র করে ধরে রাখা কিছু ছবি দেখানো হয়েছে। মহাকাশে থাকাকালীন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে কথোপকথনের যে দুর্লভ প্রামাণ্যচিত্র রয়েছে সেটিও কালকে প্রদর্শিত হয়েছে। स्क्वाड्रन लीडर राकेश शर्मा, सारे राष्ट्र का ध्यान आपके तरफ है और हम सब आपको बधाई देते हैं। यह एक ऐतिहासिक कदम है। मेरी आशा है कि इससे हमारा देश अंतरिक्ष के प्रति जागरूक होगा और साथ ही हमारे युवकों को साहसिक कार्य करने की प्रेरणा मिलेगी। प्रश्न तो आपसे बहुत से पूछने हैं, लेकिन थोड़े से पूछती हूँ। ज़मीन पर तो आपकी ट्रेनिंग बहुत कठिन रही और एक वैसा ही वातावरण बनाया गया जैसे कि अंतरिक्ष में होता है। अब आप वास्तव में अंतरिक्ष में हैं, तो क्या वैसी ही हालत है या कुछ अलग लग रहा है? जी, पहले तो मैं भारत के नागरिक होने के नाते आपको धन्यवाद देता हूं और मेरे क्रू मेंबर्स भी मेरे साथ आपको धन्यवाद देते हैं आपकी बधाई के लिए। जैसे आपने कहा, हमारी ट्रेनिंग बहुत रवीश मल्होत्रा की और मेरी दोनों की ट्रेनिंग काफ़ी मुश्किल थी, मगर अभी हमें आके पता लग रहा है कि ये जो ट्रेनिंग हमें मिली, ये ट्रेनिंग ज़रूरी थी। ऊपर से भारत कैसा दिखता है आपको? जी, मैं बगैर किसी झिझक के कह सकता हूँ कि सारे जहां से अच्छा। শিশু কিশোরদের 5 থেকে 15 বছর বয়সী তারা ছবি আঁকছেন এবং এতে অংশ নিয়েছেন প্রায় 100 জনেরও বেশি ক্ষুদে শিল্পীরা। আমাদের বিশ্বাস যে তাদের চোখে মহাকাশ আগামী দিনে আলাদা করে গোর্কি সদন প্রদর্শন করবে এবং যাতে তারাও উৎসাহিত হবে, আপনারাও যারা শুনছেন খবর তারাও উৎসাহিত হবেন আরও আগামী দিনে আপনাদের বাড়ির নতুন সন্তান সন্ততিদের এই প্রদর্শনীতে অংশগ্রহণ করানোর জন্য। তার চাইতেও বড় কথা হলো যে কলকাতায় যখন 12 তারিখ পর্যন্ত এই প্রদর্শনী অনুষ্ঠান আছে, তখন আপনারা সপরিবারে আসলে গোর্কি সদনে বিকেল 4টে থেকে 7টার মধ্যে এই প্রদর্শনী উপভোগ করতে পারবেন। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে।
ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।